গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। পড়ছি এর প্রথম পর্ব। আজ বুধবার। বুধবার হল মহিবের মিথ্যা দিবস। মিথ্যা দিবসে রাত 11:59 পর্যন্ত সে মিথ্যা কথা বলে। তার এই ব্যাপারটা একজন শুধু জানে, সেই একজনের নাম লীলা। লীলার বয়স 21। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার, বিষয় ইংরেজি সাহিত্য। লীলার সবই সুন্দর, চেহারা সুন্দর, চোখ সুন্দর, মাথার কোকড়ানো চুল সুন্দর। ক্লাসে তার একটা নিকনেম আছে, সমুচা। এমন রূপবতী একটা মেয়ের নাম সমুচা কেন, সেটা একটা রহস্য। নাম নিয়ে লীলার কোনো সমস্যা নেই। সে বন্ধুদের টেলিফোন করে নির্বিকার ভঙ্গিতে বলে, আমি সমুচা বলছি। মহিবের বয়স 30, গায়ের রং কালো, বেশ কালো। কালো ছেলেদের ঝকঝকে সাদা দাঁত হয়, মহিবের দাঁত ঝকঝকে সাদা। পেপসোডেন্ট টুথপেস্ট কোম্পানি একবার তাকে টুথপেস্টের বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করেছিল। ডিরেক্টর সাহেব তাকে দেখে বললেন, এই ছেলের তো চেহারায় কোনো মায়া নেই, চোখ এক্সপ্রেশনলেস, একে দিয়ে হবে না। মহিব বলল, স্যার, আপনাদের তো মায়ার দরকার নেই, আপনাদের দরকার দাঁত। আমার দাঁত দেখুন, আমি আস্ত সুপারি দাঁত দিয়ে ভাঙতে পারি। একটা সুপারি আনুন, দাঁত দিয়ে ভেঙে দেখাচ্ছি, 10 সেকেন্ডের মামলা। ডিরেক্টর সাহেব বললেন, বাসায় চলে যাও, বাসায় গিয়ে দাঁত দিয়ে সুপারি ভাঙো, ফাজিল ছোকরা। মহিব বিএ পাশ করেছে 8 বছর আগে। একবারে সম্ভব হয়নি, 2বার পরীক্ষা দিয়ে 3rd ডিভিশন পেয়েছে। রেজাল্ট বের হবার পর মহিবের বাবা আলাউদ্দিন আহমদ ছেলেকে বললেন, বিয়েতে 3rd ডিভিশন ফেলের চেয়েও খারাপ, কেউ রেজাল্ট জিজ্ঞেস করলে বলবি ফেল করেছি। মহিব বাধ্য ছেলের মতো মাথা কাত করে বলল, জি আচ্ছা। আলাউদ্দিন বললেন, 3rd ক্লাসের সার্টিফিকেটটা হাতে আসলে ছাগলকে কাঁঠাল পাতার সঙ্গে খেতে দিবি। 3rd ক্লাস সার্টিফিকেট ছাগলের খাদ্য। মহিব বলল, ছাগল কোথায় পাব? আলাউদ্দিন বললেন, খুঁজে বের করবি, ঢাকা শহরে ছাগলের অভাব আছে। মহিব বলল, জি আচ্ছা। আলাউদ্দিন বললেন, সকালে আমার সামনে খবরদার পড়বি না, তোর মুখ দেখে দিন শুরু হওয়া মানে দিনটাই নষ্ট। নিজের ঘরে ঘাপটি মেরে পড়ে থাকবি, আমি ঘর থেকে বের হলে রিলিজ হবি, মনে থাকবে? থাকবে। এখন সামনে থেকে যা, তোর সঙ্গে কথা বলা মানে আয়ুষ হয়। মহিব বাবার সামনে থেকে বের হয়ে রান্নাঘরে ঢুকে গেল। রান্নাঘরে মহিবের মা রাজিয়া বেগম রান্না বসিয়েছেন। এই মা মহিবের সৎমা, ভদ্রমহিলা, সরল প্রকৃতির। মহিবকে অসম্ভব পছন্দ করেন। তিনি বললেন, এই গাধা, কদমবুসি করেছিস? মহিব বলল, কদমবুসি করব কেন? বিএ পাশ করেছিস, কদমবুসি করবি না? বিএ পাশ হওয়া সহজ কথা, কয়টা ছেলে আছে বিএ পাশ? মহিব মাকে কদমবুসি করল। রাজিয়া বললেন, শাড়ির আঁচলে 300 টাকা আছে, 100 টাকা নিয়ে যা, বন্ধুবান্ধবদের নিয়ে মিষ্টি খা, আমার হাত বন্ধ। মহিব শাড়ির আঁচল খুলে 300 টাকার পুরোটাই নিয়ে নিল। রাজিয়া বললেন, চুপ করে বসে থাক, রান্না শেষ করি, তারপর হাত ধুয়ে তোর মাথায় হাত রেখে দোয়া করব। মায়ের দোয়া ছাড়া সন্তানের কিছু হয় না। মহিব বলল, তুমি তো আমার মা না। রাজিয়া বললেন, থাপড়ায় দাঁত ফেলে দেব বদমাস ছেলে, আমি মা না তো মাকে। মহিব ঝিম ধরে বসে রইল। মহিলা রান্না শেষ করে অজু করলেন। মহিবের মাথায় হাত রেখে বললেন, হে আল্লাহ পাক, এই ছেলেটা সত্যিকার মায়ের আদর কি জানে না, তুমি তার উপর দয়া করো। মহিব বিরক্ত গলায় বলল, এটা কি বললে মা? তুমি যে আদর করো এটা মিথ্যা। মিথ্যা হবে কেন? সত্যিকার মায়ের আদর কি তোমার আদরের চেয়ে আলাদা? রাজিয়া বেগম চুপ করে গেলেন, কি বলবেন বুঝতে পারছেন না। মহিব বলল, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছো, জেনে বুঝে বলবে না? রাজিয়া বিব্রত গলায় বললেন, কি বলবো বলে দে। মহিব বলল, তুমি বলো, আমার এই ছেলেকে যেন কেউ দয়া না করে, উল্টা সে যেন সবাইকে দয়া করতে পারে। রাজিয়া বেগম তোতা পাখির মতো বললেন, আমার এই ছেলেকে যেন কেউ দয়া না করে, উল্টা সে যেন সবাইকে দয়া করতে পারে। মহিবের চরিত্র বোঝার জন্যে তার একটা ঘটনা উল্লেখ করা জরুরি। সে বিএ সার্টিফিকেট হাতে পাওয়ার পর সত্যি সত্যি ছাগলকে দিয়ে সার্টিফিকেট খাইয়েছে। কোরবানি দেবার জন্য আলাউদ্দিন 3400 টাকায় একটা ছাগল কিনেছিলেন। লবণ মাখিয়ে সার্টিফিকেটটা তার সামনে ধরতেই ছাগল খেতে শুরু করল। আলাউদ্দিন বললেন, ছাগলকে কি খাওয়াচ্ছিস? মহিব বলল, বিএ সার্টিফিকেটটা খাওয়াচ্ছি,
আরাম করে খাচ্ছে বাবা। আলাউদ্দিন বললেন, বিএ সার্টিফিকেটটা খাওয়াচ্ছিস মানে? মহিব বলল, তুমি খাওয়াতে বলেছিলে, ভুলে গেছ? আলাউদ্দিন ছুটে এসে অর্ধেক সার্টিফিকেট ছাগলের মুখ থেকে উদ্ধার করলেন। তিনি সার্টিফিকেট উদ্ধার করেই ক্ষান্ত হলেন না, সেটা বাধাই করে নিজের শোবার ঘরে টাঙিয়ে রাখলেন। যেদিন টাঙালেন সেদিন বাসার সবাইকে ডেকে এনে বললেন, অর্ধেক সার্টিফিকেট টাঙিয়ে রেখেছি কি জন্যে জানো? সবাইকে একটা জিনিস বোঝানোর জন্যে, সেটা হচ্ছে সার্টিফিকেটের মতো আমার পুত্র অর্ধমানব। এখন মুহিবদের পরিবার সম্পর্কে বলা যাক। মুহিবের বাবা আলাউদ্দিন একটা গার্লস স্কুলের হেডমাস্টার হিসেবে রিটায়ার করেছেন। এখন নিজেই মেয়েদের একটা কোচিং সেন্টার চালান, নাম আলাউদ্দিন কোচিং। কোচিং সেন্টারের মেয়েরা তাকে ডাকে বক্ষ স্যার, কারণ তিনি নাকি মেয়েদের চোখের দিকে তাকিয়ে পড়ান না, বুকের দিকে তাকিয়ে পড়ান। তার কোচিং সেন্টারের যথেষ্ট সুনাম আছে, তিনি নিজেও ইংরেজি খুব ভালো পড়ান। অবসর সময়ে আলাউদ্দিন গান লেখেন। বেতার এবং টিভির তিনি একজন এনলিস্টেড গীতিকার। বাজারে তার 2টি বইও আছে, ঈশ্বর ও ধর্ম এবং কোরআনের আলোকে বিজ্ঞান। কোচিং সেন্টারের ছাত্রীদের বই 2টি কেনা বাধ্যতামূলক। আলাউদ্দিনের প্রথম পক্ষের স্ত্রীর গর্ভের সন্তান 3 জন, বড় 2 মেয়ের পর মুহিব। বড় 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, বাবার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। প্রথম পক্ষের স্ত্রীর নাম শেফালি, তিনি কিঞ্চিত অপ্রকৃতস্থ, ভাইয়ের সঙ্গে থাকেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী রাজিয়া বেগমের একটি সন্তান, নাম অশ্রুমালা, ডাকা হয় অশ্রু। অশ্রু বাবার কোচিং সেন্টারে পড়াশোনা করছে, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি। কোচিং সেন্টারে অশ্রুর নাম হয়েছে কাউয়া, যদিও তার গায়ের রং সাদা, যথেষ্ট রূপবতী, বড় বড় চোখ, কাটা কাটা নাকমুখ। অশ্রুর চরিত্রের বিশেষত্ব হচ্ছে সে প্রায়ই সন্ধ্যার পর বাড়িতে ভূত দেখে, ভয় পেয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। একটা ভূতকেই সে দেখে, পুরুষ ভূত, নগ্ন থাকে। সে বিশেষ উদ্দেশ্যে অশ্রুকে জড়িয়ে ধরতে চায়। বুধবার সকাল 10টা, মুহিব লীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। লীলাদের বাড়ির কলিং বেল 3 মাস ধরে নষ্ট, চাপ দিলেই ইলেকট্রিক শক খেতে হয়। লীলা কলিং বেলের উপর লাল কালি দিয়ে একটা নোটিশ টাঙিয়েছে, সাবধান, কলিং বেল নষ্ট, চাপ দিলেই শক খাবেন, দয়া করে কড়া নাড়ুন। কলিং বেল সারানো কোনো ব্যাপার না, মোড়ের ফ্যানের দোকানের একজন মিস্ত্রি ধরে নিয়ে এলেই সে কাজটা করে দেবে। লীলার বাবার কারণে কাজটা করা হচ্ছে না, বাড়ির যাবতীয় কাজকর্মে তার নিজের পরিকল্পনা থাকে। তিনি ঘোষণা দিয়েছেন, কলিং বেল সারানো কোনো বিষয় না, এর জন্যে মিস্ত্রিকে 100 টাকা দেবার কোনো মানে হয় না, কাজটা তিনি নিজেই করবেন। তিনি আজিজ মার্কেট থেকে একটা বই কিনে এনেছেন, বইয়ের নাম ইলেকট্রিক যন্ত্রপাতি সারাই। গত 3 মাস ধরে তিনি মন দিয়ে বইটা পড়ছেন। তার বাড়িতে কারেন্ট 2 ফেস নাকি 1 ফেস এই নিয়ে তিনি সামান্য বিভ্রান্ত। পুরো বইটা তার একবার পড়া হয়েছে, এখন তিনি দ্বিতীয়বার পড়ছেন। লীলার বাবার নাম শওকত চৌধুরী, তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিরা মামলার গল্প করে বাকি জীবন কাটান, ইনি সেরকম না। বিচারক থাকার সময় তিনি আইনের বই ছাড়া কিছু পড়েননি। এখন তার বাইরের বই পড়ার অভ্যাস হয়েছে, যে কোনো বিষয় নিয়ে পড়তে ভালো লাগে। তিনি পড়েই ক্ষান্ত হন না, পাঠের বিদ্যা কাজে লাগানোর চেষ্টা করেন। নীরোগ শরীর, সুস্থ জীবন এবং ঘরে বসে হোমিওপ্যাথ, এই 2টি বই পড়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসায় উৎসাহী হয়েছেন। ওষুধপত্র জোগাড় করেছেন, কালো চামড়ার ব্যাগ কিনেছেন, স্টেথিস্কোপ কিনেছেন। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে ওষুধ দেন। মুহিব ছাড়া তেমন কেউ তার কাছে ওষুধ নিতে আসে না। মেয়ের ছেলে বন্ধুকে কোনো বাবাই সহ্য করতে পারেন না, শওকত তার ব্যতিক্রম। তিনি মুহিবকে অত্যন্ত পছন্দ করেন। কলিং বেলের ওপর লেখা নোটিশটা মুহিব অনেকবার পড়েছে, আজও আবার পড়ল। শুধু যে পড়ল তা না, হাত দিয়ে ছুঁয়েও দেখল। লীলা নিজের হাতে লাল মার্কার দিয়ে লিখেছে, লেখায় তার স্পর্শ লেগে আছে। লেখাটা লীলা চিন্তা করে লিখেছে, চিন্তাটার জন্ম তার মাথার ভেতরের মস্তিষ্কে। কলিং বেলে হাত রাখার অর্থ লীলার মাথার ভেতর হাত রাখা। মুহিব কলিং বেল চাপল এবং বড় ধরনের শক খেল। সে জানে কলিং বেল চাপা মানেই শক খাওয়া। তারপরেও গত 3 মাসে সে ইচ্ছা করেই অসংখ্যবার শক খেয়েছে। ইচ্ছা করে শক খাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে, মুহিব কারণটা জানে না। শওকত দরজা খুললেন এবং আনন্দিত গলায় বললেন, হ্যালো ইয়াং ম্যান, ইউ আর লুকিং গ্রেট। মুহিব বলল, চাচা কেমন আছেন? ভালো আছি, খুবই ভালো আছি। লীলা বাসায় নেই, ইউনিভার্সিটিতে গিয়েছে। মুহিব বলল,
আমি লীলার কাছে আসিনি চাচা, আপনার কাছে এসেছি। আমার মায়ের ওষুধ দরকার। বারবার আপনাকে বিরক্ত করি, এত লজ্জা লাগে। আমার মা আবার আপনার ওষুধ ছাড়া অন্য ওষুধ খাবেন না। শওকতের মুখের হাসি আরও বিস্তৃত হল। তিনি মুহিবের কাঁধে হাত রেখে বললেন, দরজায় দাঁড়িয়ে তো ওষুধ দেওয়া যায় না, ভেতরে এসে বসো। হোমিওপ্যাথি কঠিন বিদ্যা, এলোপ্যাথির মতো না যে অসুখ হলো, কি অসুখ বলার আগেই ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। অ্যান্টিবায়োটিকের ডোজ পড়া মাত্র কি হয় জানো? কি হয়? আমাদের লোয়ার ইন্টেস্টাইনের সব উপকারী জীবাণু মরে সাফ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ডায়রিয়া। মুহিব বলল, উপকারী জীবাণু আছে নাকি? শওকত বললেন, অবশ্যই আছে। দে আর আওয়ার ফ্রেন্ডস। আমরা কি করি? অ্যান্টিবায়োটিক দিয়ে বন্ধুদের মেরে ফেলি। হোয়াট এ পেটি! এসো, ভেতরে এসো। সোজা আমার স্টাডি রুমে চলে যাও। আমি কেস স্টাডির খাতাটা নিয়ে আসি। তোমার মায়ের নাম রাজিয়া বেগম, তাই না? জি চাচা। স্টাডি রুমে মুহিব এবং শওকত সাহেব দুজনে মুখোমুখি বসা। শওকত সাহেবের হাতে 500 পাতার চামড়ায় বাঁধানো মোটা খাতা, চামড়ায় সোনালি রং দিয়ে লেখা কেস স্টাডি বুক, এস চৌধুরী। শওকত বললেন, এই যে পাওয়া গেছে। পেশেন্টের নাম রাজিয়া বেগম, বয়স 50, মিডিয়াম হাইট, গাত্রবর্ণ গৌর। ঠিক আছে? মুহিব বলল, জি চাচা। শওকত খাতা পড়তে পড়তে বললেন, পানি পানে অনীহা, অম্ল ভোজনে আগ্রহী, নিদ্রায় সমস্যা, ঠান্ডার ধাত। মুহিব বলল, সব ঠিক আছে চাচা। শওকত বললেন, 1 বছর আগের এন্ট্রি তো, এর মধ্যে কিছু চেঞ্জ হতে পারে, সেজন্যই জিজ্ঞেস করছি। আপ টু ডেট থাকা দরকার। আছে কোনো চেঞ্জ? মুহিব বলল, রাগ মনে হয় সামান্য বেড়েছে। আগে কারো সঙ্গে রাগারাগি করতেন না, এখন বাবার সঙ্গে করেন। শওকত বললেন, কি লিখব? খিটখিটে মেজাজ? মুহিব বলল, খিটখিটে মেজাজ বলা ঠিক হবে না। মা খুবই শান্ত স্বভাবের, বাবার সঙ্গে বনিবনা হচ্ছে না, আগেও হয়নি। তা নিয়ে মা কিছু বলতেন না, এখন বলেন। শওকত বললেন, সমস্যা কি বলো? মুহিব বলল, আতকপালি মাথা ব্যথা। ডান দিক না বাঁ দিক? ডান বামের জন্য ওষুধ আলাদা হবে? অবশ্যই। হোমিওপ্যাথি যে কত জটিল চিকিৎসা তোমাদের কোনো ধারণা নেই, আইনের ব্যাখ্যার চেয়েও জটিল। যাই হোক, তুমি রান্নাঘরে চলে যাও, আমাকে 1 কাপ চা বানিয়ে দিয়ে যাও। কাজের মেয়েটা 2 দিনের ছুটি নিয়ে গেছে, আজ 10 দিন। বিরাট ঝামেলায় পড়েছি। রান্নাবান্না কি করে? লীলা যা পারে করে। আমি নিজেও কয়েকদিন ভাত রান্না করলাম, ভেরি ডিফিকাল্ট জব। আতপ চাল রান্নার এক রেসিপি, আবার সেদ্ধ চাল রান্নার অন্য রেসিপি। পুরনো চাল একভাবে রাখতে হয়, আবার নতুন ধানের চাল অন্যভাবে। রাইস কুকার ছিল, ইনস্ট্রাকশন ম্যানুয়াল হারিয়ে ফেলেছি বলে সেটাও ব্যবহার করতে পারছি না। মুহিব চা বানাতে গেল। রান্নাঘরের অবস্থা ভয়াবহ। বেসিন ভর্তি আধোয়া বাসনপত্র, মেঝে নোংরা হয়ে আছে। মুহিব চা বানিয়ে দিয়ে এসে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করল, মেঝে মুছল। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সে যথেষ্ট আনন্দ পাচ্ছে। তার মনে হল, বাসাবাড়িতে চাকরের কাজ নিলে তার জব স্যাটিসফ্যাকশনের সমস্যা হতো না। লীলার শোবার ঘর হাট করে খোলা। মুহিব সেই ঘরও ঝাড় দিল। বিছানার চাদর বদলে দিয়ে বালিশের ওপর গতরাতের লেখা চিঠি রেখে দিল। সে এ বাড়িতে এসেছিল লীলাকে চিঠিটা দিতে। মুহিব লিখেছে, লীলা, পরশু রাতে আমাদের বাসায় একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা তোমাকে জানাবার জন্যেই চিঠি। ইদানিংকালে আমার এই সমস্যা হয়েছে। বাসায় যাই ঘটে তোমাকে জানাতে ইচ্ছা করে। আমি জানি এটা মেয়েলি স্বভাব। মেয়েরাই ঘরের কথা প্রিয়জনদের জানাতে আগ্রহ বোধ করে, ছেলেরা তেমন করে না। যাই হোক, ঘটনাটা বলি। বাবা মার উপর কোনো একটা ব্যাপার নিয়ে রাগ করেছেন। রাগ করে তিনি মাকে অতি নোংরা কিছু বলেছেন। আমার বাবা MA পাশ করা একজন মানুষ, স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার এবং একজন গীতিকার। তোমাকে আগে বলিনি, বাবা কিন্তু বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড গীতিকার। তার অসাধারণ প্রেমের গান তুমি হয়তো শুনেছ। চাঁদ বদনী সুজন সুখী, নিশি রাইতের পাখি, কেন করে ডাকাডাকি। মহান প্রেমসঙ্গীত রচয়িতা বাবা মাকে নোংরা কথা বলে ক্ষান্ত হলেন না। তিনি বললেন, এক্ষুনি বাসা থেকে বের হও, এই মুহূর্তে। মা ভেতরের বারান্দায় পেয়ারা গাছের নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তুমি তো কখনো আমাদের বাসায় আসনি। আমরা উত্তরখান বলে শহরের বাইরে থাকি, 4 কাঠা জমিতে টিনের বাড়ি।
নেংটির বুক পকেটের মতো বাড়িটার নাম রাজিয়া মহল। রাজিয়া আমার মায়ের নাম। আমাদের বাসাটা বেশ বড়। ভেতরের দিকে উঠানে অনেকখানি জায়গা। বড় একটা পেয়ারা গাছ এবং কাঁঠাল গাছ আছে। দুটা গাছের কোনোটাতেই কখনো ফল ধরে না। রাত 11টার দিকে বাবা শোবার ঘরের দরজা বন্ধ করে ঘুমোতে গেলেন। তখন আমি মার কাছে গেলাম। শান্ত গলায় বললাম, মা, ঘরে চলো, আমার সঙ্গে ঘুমোবে। মা বললেন, না। সারা রাত পেয়ারা গাছের নিচে হাঁটাহাঁটি করবে? মা জবাব দিলেন না। আমি মাকে 5 কলা করে তুললাম। মা বললেন, কি করিস, ফেলে দিবি তো? আমি বললাম, ফেলব না। রাতে মা আমার ঘরে থাকলেন। আমার ঘরের খাটটা ছোট। তাকে খাটে শুয়ে আমি মেঝেতে পাটি পেতে ঘুমালাম। গল্পটা এখানেই শেষ না। সকালবেলা বাবা আমাকে ডেকে পাঠালেন। তিনি চোখের দিকে তাকিয়ে কথা বলেন না, ঘাড়ের দিকে তাকিয়ে কথা বলেন, এবং কথা বলার সময় হেডমাস্টারের মতো গলা বের করেন। আছিস কেমন? জি বাবা, ভালো আছি। চাকরি খুঁজছিস? জি। 3rd ক্লাস বিএকে কে চাকরি দেবে? ড্রাইভিং শিখে ড্রাইভার হয়ে যা। বড়লোকে গাড়ি চালাবি, তেল চুরি করবি, গ্যারাজের সাথে বন্দোবস্ত করে রাখবি, ওরা তোকে কমিশন দেবে। পারবি না? পারব। মাঝে মধ্যে বকশিসও পাবি। বাপের ঘাড়ে বসে জীবন পার করে দেয়া তো কাজের কথা না। শরীরও হচ্ছে মহিষের মতো। কাল রাতে জানলা দিয়ে দেখলাম তোর মাকে কোলে নিয়ে ঘরে যাচ্ছিস। তোর কোনো কাজেই আমি সন্তুষ্ট হই না, এই কাজে সন্তুষ্ট হয়েছি। এই বলে বাবা 2টা 500 টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। বাবার মতো হাড় কৃপণ মানুষ 1000 টাকা কাউকে দিবে তার প্রশ্নই ওঠে না। আমি নোট 2টা নিলাম। লীলা, তোমার কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, সেটা শোধ দিয়ে দিলাম। খামের ভেতর 1000 টাকা নিশ্চয়ই পেয়েছ। আজ এই পর্যন্তই। মুহিব। পুনশ্চ, তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। আমার মোবাইলে কোনো টাকা পয়সা নেই। লীলাদের বাড়ি থেকে বের হয়ে বড় রাস্তায় পড়তেই মুহিবের মোবাইল টেলিফোন বেজে উঠল। হ্যালো, তুমি কি সার্ভেন্ট শ্রেণীর কেউ? কে তোমাকে ঘর পরিষ্কার করতে বলেছে, বাসন মাজতে বলেছে? সরি, তুমি ধীরে ধীরে সার্ভেন্ট সম্প্রদায়ের একজনে পরিণত হচ্ছ। তা মনে হয় হচ্ছি। আর আমি কি বলেছি 1000 টাকা ফেরত দাও? বলেছি? না, বলনি। কবিতাটা মুখস্থ করেছ? কোন কবিতা? রবীন্দ্রনাথের বর্ষাযাপন কবিতাটা মুখস্থ করতে বলেছিলাম। ভুলে গেছি। এটা মিথ্যা কথা, অর্ধেক মুখস্থ হয়েছে। আজ বুধবার, মিথ্যা দিবস। এই দিবসে মিথ্যা বলা যায়। হোমের ডেফিনেশন মনে আছে? আছে। হোম ইজ দ্য প্লেস হোয়ার ইফ ইউ ওয়ান্ট টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। কার কথা বলো? রবার্ট সাহেবের। রবার্ট সাহেবের না, রবার্ট ফ্রস্টের। কবি রবার্ট ফ্রস্ট। বলো রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট। লীলা বলল, তোমাকে আমি মানুষের সামনে প্রেজেন্টেবল করতে চাচ্ছি। মুহিব বলল, কোনো লাভ হবে না, আমি যা তাই থাকব। তুমি যা তা থাকছ না, তুমি ক্রমে নিচে নেমে যাচ্ছ। মুহিব বলল, তোমাদের ড্রাইভারের নাম জলিল না? হ্যাঁ। ড্রাইভারের নাম দিয়ে কি হবে? মুহিব বলল, তাকে বলো তো আমার জন্য একটা চাকরি দেখতে। লীলা তীক্ষ্ণ গলায় বলল, সে কি চাকরি দেখবে? মুহিব বলল, ড্রাইভারের চাকরি। আমি ঠিক করেছি ড্রাইভিং স্কুলে ভর্তি হব। লীলা টেলিফোন কেটে দিল। মুহিবের নিজেকে হিমুর মতো লাগছে। পকেট খালি, সে হাঁটছে। তার গায়ের শার্টটাও হলুদ। কোনো একদিন হিমুর সঙ্গে তার দেখা হয়ে গেলে ভালো হতো। তাকে নিয়ে জঙ্গলে জ্যোৎস্না দেখতে যেত। তবে কাব্যভাব তার মধ্যে একেবারেই নেই। লীলার মধ্যে আছে। হঠাৎ তার টেলিফোন আসবে। আজ যে পূর্ণিমা জানো? না, জানি না। সন্ধ্যার পর বাসায় চলে এসো, চাঁদ দেখব। ছাদে শতরঞ্জি পেতেছি। হা করে চাঁদের দিকে তাকিয়ে থাকার কিছু নেই। একজন আবৃত্তিকারকে খবর দিয়েছি, তিনি কবিতা আবৃত্তি করবেন। গান শোনা যায়, কবিতা শোনার কিছু নেই। প্লিজ এসো, প্লিজ। আচ্ছা, আসছি। রাতে খেয়ে যাবে? কি রান্না? বাইরে থেকে খাবার আসবে, প্লেন পোলাও আর খাসির রেজালা। তুমি সন্ধ্যা 6টার মধ্যে আসবে। আচ্ছা। মুহিব যায় না। লীলা যেন টেলিফোনে ধরতে না পারে তার জন্যে মোবাইল অফ করে রাখে। এই কাজটা সে করে হিমুর কথা মনে করে। হিমু রূপার সঙ্গে একই রকম কাণ্ড করে। মুখে বলে যাবে, কিন্তু যায় না। বৃষ্টি শুরু হয়েছে। মুহিব একটা চায়ের দোকানে আশ্রয় নিয়েছে। পকেটে টাকা থাকলে 1 কাপ চা খাওয়া যেত। হিমুর এমন অবস্থায় চা খেতে ইচ্ছা হলে বলতো, আছেন কোনো সহৃদয় ভাই যে একজন তৃষ্ণার্তকে চা খাওয়াবেন? এ ধরনের কথা বলা সম্ভব হচ্ছে না। মুহিব বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছে। মুহিবের মোবাইল আবার বেজে উঠেছে।
লীলার টেলিফোন। মহিব সেটা বন্ধ করল। চারপাশে একগাদা লোক নিয়ে লীলার সঙ্গে কথা বলা যায় না। লীলার সঙ্গে মহিবের পরিচয়ের গল্পটা এখন বলা যেতে পারে। তাদের পরিচয় নর্দমায়। ঘটনাটা এরকম। মহিব হেঁটে বাসায় ফিরছে। ধানমন্ডি ২৭ নম্বর রোডে মানুষজনের জটলা। মনে হচ্ছে সবাই কিছু একটা দেখে মজা পাচ্ছে। বিনা পয়সায় মজা পাবার লোভ কেউ ছাড়ে না। মহিব এগিয়ে গেল। মজা পাবার মতোই ঘটনা। অতি রূপবতী এক তরুণী নর্দমায় পড়ে গেছে। তার সারা শরীর নর্দমার নোংরা বিষাক্ত ঘন কৃষ্ণবর্ণের তরলে মাখামাখি। মেয়েটার উচিত নর্দমা থেকে ওঠার চেষ্টা করা। তা না করে সে নর্দমার নোংরায় কি যেন খুঁজছে। সে ফিতাবিহীন স্পঞ্জের একটা স্যান্ডেল তুলল। জনতার ভেতর একজন চেঁচিয়ে উঠল, পাইছে পাইছে, জিনিস পাইছে। সবাই হেসে উঠল। মহিব নর্দমার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কঠিন গলায় বলল, উঠে আসুন। জনতার একজন বলল, ভাই থাকুক না, খেলতেছে। আবারও সম্মিলিত হাসি। মহিব বলল, হাত ধরুন, উঠে আসুন। মেয়েটা উঠে এসে বলল, আমার একটা বই নর্দমায় পড়ে গেছে, খুব জরুরি বই, বইটা খুঁজছিলাম। মহিব নর্দমায় নেমে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে উঠে এলো। বইটার নাম নিউ এনলার্জ অ্যান্থোলজি অফ রবার্ট ফ্রস্ট পোয়েমস। মেয়েটা বলল, আমার পা কেটে গেছে, আমাকে একজন ডাক্তারের কাছে নিতে হবে। তার আগে একটা সাবান কিনে নিয়ে আসুন, আমি লেকের পানিতে গোসল করব। গা থেকে বিকট দুর্গন্ধ আসছে, আর কিছুক্ষণ এই দুর্গন্ধ থাকলে আমি অজ্ঞান হয়ে যাব। মহিব সাবান কিনে আনল। মেয়েটা সারা গায়ে সাবান ডোলে লেকের পানিতে গোসল করল। মহিবকে বলল, আপনি আশেপাশে থাকুন, আমি সাঁতার জানি না, পা পিছলে বেশি পানিতে পড়ে গেলে টেনে তুলবেন। আর বইটা ধুয়ে ফেলুন। বইটা আমার মা আমার ৫ম জন্মদিনে দিয়েছিলেন। এটা তার স্মৃতিচিহ্ন। আমি যেখানেই যাই এই বই সঙ্গে থাকে। বইটার ২য় পাতায় আমার মায়ের লেখাটা মুছে গেছে কিনা দেখুন তো। মহিব পাতা উল্টাল। নর্দমার নোংরা বইটার মলাটে লেগেছে, ভেতরটা ঠিক আছে। ২য় পাতায় লেখা, লীলাবতী মামনি, বড় হয়ে এই বইটা পড়বে, ঠিক আছে মা? চাঁদের কণা, লক্ষ্মী সোনা, ঘুটঘুট পুটপুট, আমার মা হুটহুট। মহিব বলল, আপনার নাম লীলাবতী? লীলা গায়ে সাবান ডুলতে ডুলতে বলল, হুম। মহিব বলল, আপনার মা লিখেছেন আমার মা হুটহুট। হুটহুট মানে কি? হুটহুটের কোনো মানে নেই, এটা হলো ননসেন্স রাইম। ননসেন্স রাইমটা কি? লীলা বলল, ননসেন্স রাইম হলো অর্থহীন ছড়া। কোনো অর্থ হবে না, কিন্তু ভালো লাগবে, অন্তমিল থাকবে, ছন্দ থাকবে। লীলার পা ভালোই কেটেছিল, 2টা স্টিচ লাগল। ডাক্তার ধনুষ্টঙ্কারের ইঞ্জেকশন দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন। মহিব লীলাকে তার বাসায় পৌঁছে দিল। লীলা বলল, আজ আপনি বাসায় ঢুকবেন না, আগামীকাল ঠিক এই সময় আসবেন। মহিব বলল, আগামীকাল আসব কেন? লীলা বলল, দরকার আছে, অবশ্যই আসবেন। মহিব পরদিন গেল। লীলা গা ভর্তি গয়না পরে বসে আছে, তাকে দেখাচ্ছে ইন্দ্রাণীর মতো। লীলা বলল, আমার গায়ের সব গয়না হলো আমার মার। বিশেষ বিশেষ দিনে আমি আমার মায়ের গয়না পরে বসে থাকি। মহিব বলল, আমাকে আসতে বলেছেন কেন? লীলা বলল, ধন্যবাদ দেবার জন্য। গতকাল ধন্যবাদ দেয়া হয়নি, বসুন। মহিব বসল। লীলা বলল, বাবা বাসায় থাকলে ভালো হতো, বাবার সামনে ধন্যবাদ দিতে পারতাম। বাবার আজই একটা জরুরি কাজ পড়ে গেল। লীলা হাতে একটা কাগজ নিয়ে পড়তে শুরু করল। আমি এখনও আপনার নাম জানি না, আপনি আমার নাম জানেন। আপনি কিছুটা এগিয়ে আছেন। নর্দমায় পড়ে যাবার মতো হাস্যকর একটি ঘটনা আমার জীবনে ঘটেছে। আপনি আমাকে টেনে তুলেছেন। এটি চোরাবালি থেকে টেনে তোলার মতো বড় কোনো উদ্ধারকর্ম না। তারপরেও যে স্বাভাবিকতার সঙ্গে আপনি কাজটি করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে লিখিতভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মহিব বলল, আপনি তো বিরাট নাটক শুরু করেছেন। লীলা বলল, নাটক এখনো শেষ হয়নি। এখন আমার মা যে কবিতার বইটা দিয়েছেন সেখান থেকে একটা কবিতা পাঠ করে শোনানো হবে। আপনার হাবভাব দেখে মনে হচ্ছে না কবিতা আপনার পছন্দের বিষয়, তারপরেও শুনতে হবে। God once declared he was true, and then took the veil and withdrew. And remember how final a hush, then descended of old on the bush. লীলা বলল, কিছু বুঝতে পারলেন? মহিব বলল, না। লীলা বলল, বুঝতে না পারলে লজ্জিত বোধ করার কিছু নেই। এই কবিতাটা খুব সহজভাবে লেখা, অত্যন্ত কঠিন একটা কবিতা। এখন বলুন, আপনার নাম কি? মহিব।
আপনার মোবাইল টেলিফোনের নাম্বারটা আমাকে দিন। টেলিফোনে আরও একদিন আসতে বলবো, বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্যে। আমার কোনো মোবাইল টেলিফোন নেই। নেই কেন? মোবাইল ব্যবহার পছন্দ করেন না বলে নেই, নাকি টাকা নেই বলে নেই? মহিব বলল, টাকা নেই বলে নেই। লীলা তার সেটটা এগিয়ে দিয়ে বলল, রেখে দিন, এটা আপনার। আমি আরেকটা কিনে নেব। নিতে বলছি, নিন। আর শুনুন, আমি ইংরেজি সাহিত্যের ছাত্রী। ইংরেজিতে আপনি তুই নেই, সবাই তুমি। এখন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। আপনিও আমাকে তুমি বলতে পারেন। তুমি বলতে অস্বস্তি বোধ করলে আপনি বলতে পারেন। মহিব বলল, আমি এখন উঠি। লীলা বলল, না, তুমি দুপুর আমার সঙ্গে খাবে। আমি রান্না করেছি। আমি রাখতে পারি না। ডিম ভাজি করেছি আর ডাল। বুয়া কই মাছ রান্না করেছে। আমি চাই আমার রান্না আজ খাবে। বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে আসো। ওইদিকে বাথরুম। মহিব দ্রুত বাথরুমে ঢুকে গেল। তার চোখে পানি এসে যাচ্ছিল। বাথরুমে ঢুকে পড়ায় লীলা নামের অদ্ভুত মেয়েটা মহিবের দুর্বলতা ধরতে পারল না। বৃষ্টি এখনো পুরোপুরি কমেনি, তবে আগের মতো পড়ছে না, টিপটিপ করে পড়ছে। মহিব বের হয়ে পড়ল। ভাব দেখে মনে হচ্ছে এই বৃষ্টি আজ সারাদিনও কমবে না। চায়ের দোকানে বন্দী হয়ে থাকার কিছু নেই। সামান্য এগোতেই বড় বড় ছাতা হাতে কিছু লোকজনকে দেখা গেল। অতি ব্যস্ত ভঙ্গিতে তারা ছোটাছুটি করছে। মহিব এগিয়ে গেল। বেকার মানুষদের কৌতূহল বেশি থাকে। কৌতূহল মেটানোর অবসরও তাদের আছে। নাটকের শুটিং হচ্ছে, সব রেডি করা আছে। বৃষ্টি পুরোপুরি থামলেই শুটিং শুরু হবে। নায়িকা প্লাস্টিকের লাল চেয়ারে বসা, তার মাথার উপর সি বিচের প্রকাণ্ড ছাতা ধরা। সেই ছাতার রঙও লাল। ছাতা এমনভাবে ধরা যেন নায়িকার মুখ দেখা না যায়। মহিব ছাতা হাতে নিয়ে ছোটাছুটি করছে এমন একজনকে বলল, ভাই, নাটকের নাম কি? নাটকের লোকজন দর্শকদের কোনো প্রশ্নের জবাব দেয় না। এই লোক দিল, ভদ্রভাবে বলল, এই বসন্তে, ভ্যালেন্টাইন দিবসের নাটক। মহিব বলল, নামটা সুন্দর। ডিরেক্টর কে? আমি ডিরেক্টর। মহিব বলল, স্যার সরি। সরি কেন? মহিব বলল, আপনাকে সাধারণ কেউ ভেবেছিলাম, এই জন্যে সরি বলেছি। আমি সাধারণ অসাধারণ কিছু না। একটা শট দেবেন? মহিব বলল, বুঝতে পারলাম না, কি বললেন? আমাদের একজন আর্টিস্ট আসেনি, তার মুখে একটা সংলাপ আছে, আপনি দিতে পারবেন? মহিব তাকিয়ে রইল। কি বলবে বুঝতে পারছে না। ডিরেক্টর সাহেব বললেন, নাটকে নায়িকা রাস্তায় দাঁড়িয়ে চোখ মুছছে। আপনি একজন পথচারী, মেয়েটাকে কাঁদতে দেখে এগিয়ে যাবেন এবং বলবেন, ম্যাডাম, কি হয়েছে? মহিব বলল, রাস্তায় কোনো অপরিচিত মেয়েকে কাঁদতে দেখলে আমরা ম্যাডাম বলি না, আমরা শুধু বলি কি হয়েছে। ঠিক আছে, আপনি কি হয়েছে বলবেন। তখন মেয়েটি বলবে, গেট লস্ট। তারপরেও আপনি দাঁড়িয়ে আছেন। তখন মেয়েটি বিরক্ত হয়ে বলবে, গেট লস্টের মানে বোঝেন না, যান ফুটেন। আপনি চলে আসবেন। পারবেন? জি স্যার, পারব। গুড। ক্যামেরার দিকে ভুলেও তাকাবেন না। ক্যামেরার দিকে তাকালে শট এনজি হয়ে যাবে। এনজিটা কি? এনজি হচ্ছে নট গুড, অর্থাৎ শট নষ্ট, আবার নতুন করে নিতে হবে। পারবেন তো? স্যার, চেষ্টা করব। তাহলে আসুন, বৃষ্টি থেমে গেছে, এখনই শট হবে। মহিব ঠিকঠাক মতো করল। নায়িকার মুখে গেট লস্ট শুনে আহত দৃষ্টিতে তাকাল। নায়িকা যখন বলল ফুটেন, তখন আরও লজ্জা পেল। চলে যাবার সময় এক পলকের জন্য দাঁড়িয়ে আরেকবার তাকালো নায়িকার দিকে। ডিরেক্টর সাহেব বললেন, আপনার টেলিফোন নাম্বার দিয়ে যান। ছোটখাটো কোনো রোল থাকলে আপনাকে ডাকব। আপনি ক্যামেরা ফ্রি। চা খান? শুধু চা না, তাকে চায়ের সঙ্গে দুটা সিঙারা দেয়া হলো। সিঙারা খাবার সময় নায়িকা এসে সামনে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, আপনার অভিনয় ভালো হয়েছে, এটা প্রথম কাজ? জি। নাম কি? মুহিব। আপনার টেলিফোন নাম্বার এবং নাম একটা কাগজে লিখে আমাকে দিন। আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা সুযোগ দিতে। ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি কি আমার নাটক বা সিনেমা দেখেছেন? জি ম্যাডাম, অনেক দেখেছি। পুরোপুরি মিথ্যা। তাদের বাসায় টিভি থাকে বাবার শোবার ঘরে। মুহিবের টিভি দেখা হয় না। নায়িকাকে সে চিনতে পারেনি। তবে আজ যেহেতু বুধবার, মিথ্যা কথা বলা যায়। মিথ্যা দিবস শেষ হবার 1 ঘণ্টা আগে রাত 11টায় মুহিবের জীবনে বিস্ময়কর ঘটনা ঘটল। দুপুরের দেখা নায়িকা তাকে টেলিফোন করল। আপনি মুহিব? জি। আমাকে চিনেছেন তো? দুপুরে আমার সঙ্গে কাজ করলেন। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার জন্য একটা ভালো খবর আছে। একটা নাটকে আপনার কেন্দ্রীয় চরিত্র দেবার ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ ম্যাডাম। ভালোমতো কাজ করবেন, আমার যেন বদনাম না হয়। আমি ডিরেক্টরকে বলেছি আপনি একজন বর্ন অ্যাক্টর।
ম্যাডাম, আপনার দয়ার কথা সারা জীবন মনে থাকবে। কান্নার শব্দ পাচ্ছি। কে কাঁদছে? আমার ছোট বোন কাঁদছে। ভূত দেখে ভয় পেয়ে কাঁদছে। তার নাম মসরু। সে প্রায়ই ভূত দেখে। আজও দেখেছে? জি, মাথার চুল আঁচড়াচ্ছিল, হাত থেকে চিরুনি পড়ে গেল। সে চিরুনি তুলতে নিচু হয়েই দেখে তার খাটের নিচে ভূতটা বসে আছে। ভূতটা অশ্রুর মাথার চুল খপ করে ধরে ফেলল। অশ্রু অনেক চেষ্টা করল চুল ছাড়াতে, পারল না। তার মাথার একগোছা চুল ভূতটা টেনে ছিঁড়ে ফেলেছে। এই ঘটনা কি সত্যি ঘটেছে না আপনি বানাচ্ছেন? সত্যি ঘটেছে ম্যাডাম। আপনার বোন কত বড়? এক্স্যাক্ট বয়স বলতে পারবো না। ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কোচিং সেন্টারে কোচিং করছে। আপনার বোনের নাম কি বলবেন? অশ্রু। আমার ধারণা অশ্রু সিজিওফ্রেনিক। ওর চিকিৎসা করাতে হবে। আমি একজন ডাক্তারের ঠিকানা দেব, তার কাছে নিয়ে যাবেন। আমি ব্যবস্থা করে দেব যেন ভিজিট না নেয়। ম্যাডাম, থ্যাংক ইউ। যে নাটক করতে যাচ্ছেন তার নাম জানতে চাইলেন না? নাম কি? নাম পয়েটিক, দিঘির জলে কার ছায়া গো। টেলিফোনে লীলা কাউকে হ্যালো বলে না। বান্ধবীদের বলে আমি সুমুচা, মোহিতকে বলে আমি লি, অপরিচিতদের বলে লীলা কথা বলছি। লীলা টেলিফোন করেছে মোহিতকে। যথারীতি বলল আমি লি। ওপাশ থেকে হেড়ে গলায় কে একজন বলল কারে চান? লীলা বলল এটা মুহিবের ফোন না? ওপাশ থেকে বলল হইতে পারে, আমি স্যারের নাম জানি না। আপনার স্যার কে? হিরু। হিরু মানে? তার নাম হিরু? নাটকের হিরু। স্যার এখন পাঠ গায়, পরে করেন। আপনি কে? আমার নাম শামসু, প্রোডাকশনে কাম করি। আফা অহন রাখি, হিরুইন আমারে বুলায়। আধ ঘন্টা পর লীলা আবার টেলিফোন করল। সেই হেড়ে গলা। লীলা বলল আপনি শামসু? যে। আপনার স্যার কি করে? হিরোইনের সাথে নাস্তা খায়। কি নাস্তা? 1 পিস কেক, সিঙ্গার আর কলা। আপনার স্যারকে কি এখন টেলিফোন দেওয়া যাবে? ধরেন দিতাছি। টেলিফোনে মুহিবের গলা পাওয়া গেল। লীলা বলল কি করছো তুমি? মুহিব বলল নাটক করছি, চ্যানেল আয়ে ভ্যালেন্টাইন ডেতে দেখাবে। তুমি অভিনয় করো? জানতাম না তো। মুহিব হাসতে হাসতে বলল আমি নিজেও জানতাম না, পাকে চক্রে হয়ে গেল। কিভাবে হয়ে গেল পরে বলবো। কিসের অভিনয় করছো? আমি একজন পেইন্টার, আমার সঙ্গে হঠাৎ একটা মেয়ের পরিচয় হয়েছে, এই নিয়ে গল্প। মেয়েটি অন্ধ। কোথায় শুটিং হচ্ছে বলো তো, আমি আসছি, শুটিং দেখব। আমি জীবনে কখনো শুটিং দেখিনি। অসম্ভব, তোমার সামনে আমি কিছুই পারবো না। তোমার অভিনয় কেমন হচ্ছে? মনে হয় ভালো। ডিরেক্টর সাহেব জিজ্ঞেস করলেন আমি মঞ্চকর্মী কিনা। এই থেকে মনে হলো ভালো হচ্ছে। লীলা আমাকে ডাকছে, পরে কথা বলবো। মনে হয় শর্ট দিতে হবে। শর্ট দিতে হবে মানে কি? একটা সিকোয়েন্স হবে, সিকোয়েন্সকেই এরা শর্ট বলে। আমি ঠিক জানিও না। লীলা রাখি। ডিরেক্টর সাহেব সিকোয়েন্স বুঝিয়ে দিলেন। অন্ধ মেয়েটিকে আপনি রাস্তা পার করে দেবার জন্য হাত ধরেছেন। মেয়েটি বলল হাত ধরেছেন কেন? আপনি বলবেন রাস্তা পার করাবার জন্যে। মেয়েটি বলবে হাত ছাড়ুন, আমি নিজে নিজে রাস্তা পার হতে পারি। এই বলে হাত ছাড়িয়ে সে নিজে নিজে রাস্তা পার হতে যাচ্ছে, তখন দেখা গেল দ্রুতগতিতে একটা ট্রাক আসছে। আপনি ভয়ে অস্থির হয়ে একবার ট্রাকের দিকে তাকাচ্ছেন, আরেকবার মেয়েটির দিকে তাকাচ্ছেন। আমি কাট না বলা পর্যন্ত অভিনয় ধরে রাখবেন, অভিনয় ছেড়ে দেবেন না। মুহিব বলল কি বললেন বুঝতে পারলাম না স্যার। অভিনয় ধরে রাখবো মানে কি? যারা নতুন নতুন তাদের প্রধান সমস্যা নিজের ডায়লগ বলার পরেই তারা এক্সপ্রেশন ছেড়ে দেয়। এটা করবেন না, বুঝেছেন? জি স্যার। দৃশ্যটার খুবই ভালো হলো। ডিরেক্টর বললেন এক্সেলেন্ট। শুধু এক্সেলেন্ট বললেও কম বলা হবে, এক্সেলেন্টের ওপরে। তোমরা আমাদের নতুন অভিনেতা মুহিবের জন্য একটা ক্ল্যাপ দাও। সবাই ক্ল্যাপ দিল। ডিরেক্টর তৃপ্তির নিঃশ্বাস ফেলে সিগারেট ধরাতে ধরাতে মুহিবকে বললেন সিগারেটের ব্যাড হ্যাবিট কি আছে? মুহিব জবাব না দিয়ে মাথা নিচু করল। ডিরেক্টর প্রোডাকশনের এক ছেলেকে, শামসুনা অন্য আরেকজন, বললেন মুহিবকে 1 প্যাকেট সিগারেট দাও। প্রোডাকশনের ছেলে সিগারেট দিতে দিতে ফিসফিস করে বলল ডিরেক্টর স্যার, আপনারা ভালো পাইছেন, আপনার কপাল খুলল। চা খাবেন? চা দিব? দাও। হিরোইন আপনারা ডাকে, ওই দেখেন ইশারা করতেছে। মুহিব সিগারেটের প্যাকেট হাতে এগিয়ে গেল। হিরোইনের নাম নীলি, তার গায়ের রং শ্যামলা। এই রঙেই তাকে সুন্দর লাগছে। মনে হচ্ছে ফর্সা রং তাকে মানাতো না। তার বয়স 25-এর উপরে, কিন্তু দেখাচ্ছে 17-18 বছরের তরুণীর মতো।
নীলির মাথার ওপর প্রোডাকশনের একটা ছেলে প্রকাণ্ড ছাতা ধরে আছে। নীলি বসে আছে ছায়ায়। তার পাশে একটা খালি চেয়ার আছে। মুহিব সেখানে বসল না। নীলি বলল, দূরে বসেছেন কেন? ছায়ায় এসে বসুন। মুহিব বলল, আমি একটা সিগারেট ধরাবো, এই জন্য দূরে বসেছি। নীলি বলল, তাহলে ঠিক আছে, আমি সব সহ্য করতে পারি, দুটা জিনিস সহ্য করতে পারি না, সিগারেটের ধোঁয়ার গন্ধ আর কানের কাছে মশার ভনভন শব্দ। আমার এমনই কপাল, এই দুইয়ের অত্যাচার আমাকে সহ্য করতে হয়। ধরুন একটা ঘরে আমি আছি, আরও দুজন আছে। ঘরে যদি মশা থাকে, সেই মশা ওই দুজনের কাছে যাবে না, আমার কানের কাছে এসে গুনগুন করতে থাকবে। আর ওই দুজন যদি সিগারেট ধরায়, তাদের ধোঁয়া অন্য কোনো দিকে যাবে না, আসবে আমার কাছে। আপনি সিগারেট ধরাচ্ছেন না কেন? মুহিব বলল, থাক, আপনার সামনে ধরাবো না। নীলি বলল, ধরান তো, আমি এক্ষুনি প্রমাণ করব যে ধোঁয়া আমার দিকে আসবে। মুহিব সিগারেট ধরালো। ধোঁয়া সত্যি সত্যি নীলির দিকে যাচ্ছে। নীলি খিলখিল করে হেসে ফেলল। মুহিব মনে মনে স্বীকার করল, এত সুন্দর হাসির শব্দ সে আগে কখনো শোনেনি। বেশিরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে, হাসার সময় ঢং করার চেষ্টা করে, তাদের হাসি হায়নার হাসির মতো হয়ে যায়। মুহিবের ধারণা, প্রতিটি তরুণী মেয়ের হাসির শব্দ রেকর্ড করে তাকে শোনানো উচিত, এতে যদি কিছু হয়। মুহিব, আপনার বোন কেমন আছে? ভালো আছে ম্যাডাম। অশ্রু নাম, তাই না? জি। তাকে ডাক্তারের কাছে কবে নিয়ে যাবেন? এখনও ঠিক করি নাই। আজ তো সন্ধ্যার আগে শুটিং শেষ হবে, আজই নিয়ে যান। আমি ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিই। দেব? জি আচ্ছা। নীলি হ্যান্ডব্যাগ খুলে টেলিফোন বের করল। অনেক সময় নিয়ে SMS টাইপ করে পাঠিয়ে দিল। টেলিফোন ব্যাগে রাখতে রাখতে বলল, 8টার আগে চলে যাবেন, গ্রিন রোডে তার চেম্বার, 38 গ্রিন রোড। চেম্বারের সাইনবোর্ড আছে, নিরাময়। ডাক্তার সাহেবের নাম খালেক, মনে থাকবে? থাকবে। আমার অন্ধের অভিনয় কেমন হয়েছে? ভালো হয়েছে। দর্শক যখন দেখবে তখন কি তাদের মনে হবে এই মেয়েটা সত্যি অন্ধ? মুহিব বলল, মনে হবে না। নীলি বলল, কেন মনে হবে না? কারণ আপনি বিখ্যাত অভিনেত্রী, সবাই আপনাকে চেনে। আপনি যাই করেন সবাই ধরে নেবে অভিনয় করছেন। তবে যারা আপনাকে চেনে না, তারা অন্ধ মেয়ে ভাববে, অবশ্যই ভাববে। এত জোর দিয়ে অবশ্যই কেন বলছেন? আমাকে খুশি করার জন্যে? জি না ম্যাডাম, আমি হিমু গ্রুপের মানুষ। হিমু গ্রুপের মানুষ কাউকে খুশি করার জন্য কিছু করে না। নীলি বলল, হিমুর ব্যাপারটা আমি জানি, উপন্যাসের একটা চরিত্র, একে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কিছু নেই। ম্যাডাম, মানুষের নিয়ম হচ্ছে গুরুত্বহীন বিষয়কে গুরুত্ব দেয়া আর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি পাশ কাটিয়ে যাওয়া। নীলি বলল, হতে পারে। আপনার সিগারেট শেষ হয়ে গেছে, আরেকটা ধরান তো। মুহিব অবাক হয়ে বলল, আরেকটা ধরাবো? আরেকটা। কেন? নীলি বলল, আমি বিরক্ত হতে পছন্দ করি। আপনি আরেকটা সিগারেট ধরাবেন, তার ধোঁয়া আমার দিকে আসবে, আমি বিরক্ত হব। মজা না? নীলি আবারও খিলখিল করে হাসছে। হাসতে হাসতেই সে উঠে গেল। ডিরেক্টর সাহেব হাতের ইশারায় ডাকছেন, শট বুঝিয়ে দেবেন। ডাক্তার খালেকের চেম্বারে মুহিব বোনকে নিয়ে বসে আছে। বেচারি ভয়ে অস্থির। সে দুবার ফিসফিস করে বলল, ভাইয়া, ভয় লাগছে। ডাক্তার খালেকের শরীর ভারী, গলার স্বর ভারী, চশমার কাজ ভারী। তিনি তার বেয়ারাকে কঠিন কঠিন কথা নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলছেন। বেয়ারার হাতে চায়ের কাপ, হাত কাঁপছে বলে কাপ এবং পিরিচে ঠকঠক শব্দ হচ্ছে। যে কোনো মুহূর্তে পিরিচ থেকে কাপ পড়ে যাবে এমন অবস্থা। করিম, তুমি যে ভুল করেছ, সেই ভুল কি আর হবে? হবে না স্যার। একই উত্তর গত মাসে একবার দিয়েছ, বলেছ ভুল আর হবে না, বলেছিলে? জি স্যার। তার আগের মাসে একবার বলেছিলে আর ভুল হবে না, বলেছিলে যে, মনে আছে? মনে আছে। দানে দানে 3 দান, 3 দান হয়ে গেছে, এখন বিদায়। ক্লিনিকের ম্যানেজারের কাছ থেকে বেতন নিয়ে ভ্যানিশ হয়ে যাও। ভ্যানিশ বুঝো? ভ্যানিশ মানে হাওয়া, আর যেন তোমাকে দেখতে না পাই। জি আচ্ছা স্যার। ভ্যানিশ হবার আগে আমাদের 3 জনকে 3টা লেবু চা দিয়ে যাও। চা ভালো হলে আবার চাকরিতে বহাল হবার ক্ষীণ সম্ভাবনা আছে। করিম প্রায় ছুটে বের হয়ে গেল। এই অবস্থাতেও তার হাতে ধরা পিরিচ থেকে চায়ের কাপ পড়ল না। ডাক্তার খালেক মুহিবের দিকে ফিরে বললেন, আপনার নাম মুহিব? মুহিব বলল, জি স্যার। আর এই মেয়েটির নাম অশ্রু। এই অশ্রুই কি খাটের নিচে ভূত দেখে? কি মা, তুমি ভূত দেখো? অশ্রু হ্যাঁ সূচক মাথা নাড়ল। ডাক্তার খালেক বললেন, নীলি টেলিফোনে আমাকে বিস্তারিত জানিয়েছে। ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। নীলি আছে কেমন?
মহিব বলল, ম্যাডাম ভালো আছেন? অভিনয় করে বেড়াচ্ছে? জি স্যার। ডক্টর খালেক অশ্রুর দিকে তাকিয়ে বললেন, এখন তোমার সঙ্গে কথাবার্তা। মা, বলো, তুমি কি খুব ধর্মকর্ম করো? মহিব প্রশ্নের উত্তরে না বলতে যাচ্ছিল। তাকে চমকে দিয়ে অশ্রু বলল, জি স্যার। 5 ওয়াক্ত রেগুলার নামাজ ছাড়া আর কি পড়ো? তাহাজ্জুদের নামাজ পড়ো? জি। চার্চের নামাজ সকাল 11টার দিকে পড়া হয়। পড়তে চেষ্টা করি, যেদিন কোচিং থাকে সেদিন পড়তে পারি না। ডক্টর খালেক বললেন, সিজোফ্রেনিক রোগীদের অনেক লক্ষণের মধ্যে একটা হচ্ছে তারা হঠাৎ প্রবল উৎসাহে এবং আবেগে ধর্মকর্ম শুরু করে, নামাজ, রোজা, তসবিহ জপ। মহিব বলল, ও যে ধর্মকর্ম করে আমি জানতাম না স্যার, আমি কখনো দেখিনি। ডক্টর খালেক বললেন, দুঃখের ব্যাপার হচ্ছে এখন দেখি বেশিরভাগ পারিবারিক বন্ধন আলগা। পরিবারের একজন সদস্য কি করছে অন্যরা তার খোঁজ রাখছে না। ছেলে ড্রাগ ধরেছে, বাবা মা কিছুই জানে না। ভেরি স্যাড। মহিব বলল, জি স্যার। ডক্টর খালেক হাতের ঘড়ির দিকে তাকিয়ে বললেন, করিমকে চা দিতে বলেছি প্রায় 8 মিনিট আগে, এখনও চা আসেনি। মহিব বলল, আপনার কথাবার্তায় সে খুব ভয় পাচ্ছিল তো, এই জন্যে ভুলে গেছে। প্রচণ্ড ভয় পেলে স্মৃতি এলোমেলো হয়। বাবা যখন আমাকে ধমকান আমারও এরকম হয়। আমাকে ধমক দিয়ে বললেন, যা 5টা সিগারেট নিয়ে আয়। আমি বাবার সামনে থেকে বের হই, সিগারেটের কথা ভুলে যাই। ডক্টর খালেক অশ্রুর দিকে তাকিয়ে বললেন, তুমিও কি তোমার ভাইয়ের মতো বাবাকে ভয় পাও? অশ্রু বলল, পাই স্যার। তোমার বাবা কি তোমার খাটের নিচের ভূতের কথা জানেন? জানেন। উনি এই বিষয়ে কি বলছেন? অশ্রু বলল, বাবা বলেছেন ভূত থাকবে ভূতের মতো, তুই থাকবি তোর মতো, সমস্যা কি? ডক্টর খালেক বললেন, আমি তোমাকে বেশ কিছু ওষুধ দিচ্ছি, নিয়ম মতো খেতে হবে, ভুল করা যাবে না। 10 দিন পর আবার আসবে। এই 10 দিনে কতবার ভূত দেখলে, ভূতটা কি করল সব খাতায় লিখবে। তারিখ এবং সময়ও লেখা থাকবে। হাতের কাছে একটা খাতা নিয়ে ঘুমোতে যাবে। রাতে কোনো স্বপ্ন দেখে যদি ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে স্বপ্নটা লিখে ফেলবে। স্বপ্ন হচ্ছে শর্ট টাইম মেমোরি। রাতের স্বপ্ন দিনে মনে থাকে না, এই জন্যেই রাতেরটা রাতে লিখে ফেলতে হয়। কি বললাম মনে থাকবে? জি স্যার। রাতে কি একা ঘুমাও? জি। একা ঘুমোবে না, কেউ না কেউ যেন রাতে তোমার সঙ্গে থাকে। জি আচ্ছা। মহিব ভিজিট দিতে গেল। ডক্টর খালেক বললেন, নীলি আপনাকে পাঠিয়েছে, কাজেই ভিজিটের প্রশ্ন ওঠে না। নীলি আমার পেশেন্ট ছিল, তারও অশ্রুর মতো সমস্যা ছিল, তবে সে ভূত দেখত না। অচেনা এক লোককে তার ঘরে বসে থাকতে দেখত। যাই হোক, বিদায়, 10 দিন পর দেখা হবে। মহিব উঠে দাঁড়াল, আর তখনই করিম ট্রে নিয়ে ঢুকল। ট্রেতে চা আছে, নোনতা বিস্কিট আছে, 3 গ্লাস পানি আছে। ডক্টর খালেক করিমের দিকে তাকিয়ে বললেন, চা নিয়ে বিদায় হয় স্টুপিড, তোর চা এখন কে খাবে? চেম্বার থেকে বের হয়ে অশ্রু বলল, ডাক্তারটা পাগল আছে, তাই না ভাইয়া? মহিব সিগারেট ধরাতে ধরাতে বলল, পাগলের ডাক্তাররাও খানিকটা পাগল হন। উনি পাগলের ডাক্তার? আমি কি পাগল? অবশ্যই পাগল। পাগল না হলে কেউ খাটের নিচে ভূত দেখে? অশ্রু বলল, তুমি ভুলে গেছ, ভূতটা টান দিয়ে আমার মাথার এক গোছা চুল ছিঁড়ে ফেলেছিল। মহিম বলল, তুই নিজের চুল নিজে ছিঁড়েছিস, ভূতের ঘাড়ে দোষ চাপাচ্ছিস। নিজের মাথার চুল আমি নিজে কেন ছিঁড়ব? পাগল বলেই ছিঁড়বি। যাই হোক, ওষুধ কিনে দিচ্ছি, ঠিকমতো ওষুধ খেয়ে ভালো হয়ে যা। ওষুধ যে কিনবে টাকা আছে? আছে। কোথায় পেয়েছ? মহিব জবাব দিল না। নাটকের শুটিংয়ে দিনের টাকা দিনে দিয়ে দেয়। মহিব 4000 টাকা পেয়েছে। ঢাক বাজিয়ে এই তথ্য জানাবার কিছু নেই। রাস্তার ওপাশে একটা ফার্মেসি দেখা যাচ্ছে। সে যাচ্ছে ফার্মেসির দিকে। অশ্রু তার পেছনে পেছনে যাচ্ছে। অশ্রুকে কেন জানি খুব আনন্দিত বলে মনে হচ্ছে। ভাইয়া, ওষুধ কেনার পরেও কি তোমার কাছে টাকা থাকবে? থাকতে পারে। এক জায়গা থেকে 4000 টাকা পেয়েছি। যদি টাকা থাকে আমাকে একটা জিনিস কিনে দেবে। কি জিনিস? একটা বোরকা। বাইরে যখন যাই পুরুষ মানুষগুলা কেমন করে যেন তাকায়, এত বিশ্রী লাগে। বোরকা কেনার মধ্যে আমি নাই। প্লিজ ভাইয়া, প্লিজ। মহিব বিরক্ত মুখে 900 টাকা দিয়ে একটা বোরকা কিনল। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দিঘির জলে কার ছায়া গো। পড়ছিলাম এর প্রথম পর্ব।
উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।